সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের সমস্যা এবং সেক্ষেত্রে তার চিকিৎসা কী হতে পারে এবং এটির সাথে আসলে লাইফস্টাইল মডিফিকেশন কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আমরা আলোচনা করি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পিসিওএস। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতে চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার সোহানা আশকারি 1988 সালের নভেম্বর মাসে জয়পুরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2011 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ গাইনি অ্যান্ড অবস বিভাগের আবাসিক সার্জন হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা প্রথমে যেটি বলছিলাম যে আজ আমরা আলোচনা করব পিসিওএস নিয়ে, যেটি আসলে বর্তমান সময়ের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি খুব কমন একটি সমস্যা মেয়েদের ক্ষেত্রে। তো এটি আসলে কেন হয়ে থাকে? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটা একটা গ্রুপ অফ সিনড্রোম, মানে অনেকগুলো হরমোন এবং মেটাবলিজম জনিত সমস্যা একসঙ্গে বহুমুখী সমস্যা সম্বলিত একটা সমস্যা, যেটা প্রজনন বয়সে প্রায় 3 থেকে 10% মহিলাদেরই হয়ে থাকে। এবং এটা সময়ের পরিসরে প্রজননকাল থেকে শুরু করে 15 থেকে 45 বছর সব মেয়েদেরই অনেকগুলো কমপ্লিকেশন সামনে আসে, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, তারপরে হার্ট অ্যাটাক এবং জরায়ু ক্যান্সার পর্যন্ত হতে পারে। এই পিসিওএস কোন বয়সে সব থেকে বেশি দেখা যায়? সেটা আসলে যারা টিনেজার রয়েছেন তাদের ক্ষেত্রে নাকি যারা অ্যাডাল্ট পারসন রয়েছেন? আসলে এটি প্রজননকাল পুরোটা সময় ধরে হতে পারে, বিশেষ করে কিশোরী থেকে শুরু করে আপনার মেনোপজ পর্যন্ত এটা পরিধিকাল, এবং সাধারণত বলা হয় 15 থেকে 45 বছর এটা প্রজননকাল। এই সময় সবারই যে কোনো সময় এটা আবির্ভাব হতে পারে। এই পিসিওএস যখন হয়ে থাকে তখন মেয়েদের শারীরিকগত কি কি সমস্যা ভবিষ্যতে হতে পারে? যেমন আমরা অনেক সময় দেখে থাকি যে কারোর ইনফার্টিলিটির প্রবলেম থাকে অথবা সিসজনিত প্রবলেম থাকে। এই ধরনের কি কি সমস্যা আসলে দেখা দেয়? এই ডিজিজটা যখন শুরু হয় সব কমপ্লিকেশন একসঙ্গে না আসলেও আস্তে আস্তে আসে। প্রথমে মেয়েদের মাসিকটা অনিয়মিত হয়ে যায়, যেমন এসে বলে 2-3 মাস পর পর মাসিক হয়। একসময় দেখা গিয়েছে যে মাসিক বন্ধই হয়ে যায়, 1-2 বছর মাসিক হয় না। তারপরে মুখে ব্রণ, তারপর অবাঞ্ছিত লোম, এবং লোমের বিস্তারটা হয় পুরুষদের মতো। এবং দেখা গিয়েছে অনেকের বারবার বাচ্চা নষ্ট হওয়া এবং বন্ধ্যাত্ব রোগে ভোগা, এবং দেখা গিয়েছে অনেকের ঘুমের মধ্যেও শ্বাস স্বল্পতা হতে পারে। আচ্ছা। এবং এটা লং টাইম যদি আনট্রিটেড থাকে তাহলে মেটাবলিজম যে সমস্যাগুলো হওয়ার কারণে আসলে রক্তে চর্বির পরিমাণ বেড়ে যায়, উচ্চ রক্তচাপটা হয়, অনেক সময় কার্ডিওভাস্কুলার ডিজিজ যেটা আছে হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক এটাও হতে পারে রক্তে চর্বির পরিমাণ বেশি হওয়ার কারণে। এবং লং টাইম যদি কোনো মেয়ে মাসিক নিয়মিত না হয়, জরায়ু প্রলেপটা যদি মোটা হতে থাকে তাহলে পরবর্তীতে তার জরায়ুতে ক্যান্সারও হতে পারে। টিনেজার অথবা যারা অ্যাডাল্ট মহিলা যারা রয়েছে তাদের পিসিওএস হচ্ছে, তো এই দুই ধরনের গ্রুপ অফ পিপলদের মধ্যে যখন পিসিওএস হয় তখন কি ট্রিটমেন্ট প্রসিডিউরটা ভিন্ন ভিন্ন হয়? না, আসলে ট্রিটমেন্ট প্রসিডিউরটা আমরা ডিপেন্ড করে পেশেন্টের কোন সমস্যার প্রকটতা, বৈবাহিক অবস্থা এবং সে কী ধরনের ট্রিটমেন্ট এখন চাচ্ছে এবং তার মানে উপসর্গটার জটিলতা আছে কি না। আসলে যদি অ্যাডোলেসেন্স হয়ে থাকে তারা সাধারণত আমাদের কাছে আসে যে আমার মুখে অনেক ব্রণ হচ্ছে বা আমি অনেক দ্রুত আমার ওজন বেড়ে যাচ্ছে, মুটিয়ে যাচ্ছি, এবং সে দেখা গিয়েছে স্কুল কলেজে বুলিংয়ের শিকার হয় এবং তার মানসিকভাবে হীনমন্যতায় ভোগে। আবার কিছু গ্রুপ অফ পিপল থাকে যারা ম্যারিড, যে লং টাইম বন্ধ্যাত্ব হওয়ার কারণে সে সমাজের বিভিন্ন কটূক্তি রোষানলে পড়েছে। সেক্ষেত্রে আমাদের পেশেন্টের যে যেমন ট্রিটমেন্ট চায়, যেমন আনমেরিড গার্ল অ্যাডোলেসেন্স, তাকে আসলে আমাদের কাউন্সিলিং করতে হয়, যেটা আসলে লাইফস্টাইল মডিফিকেশন করলে, একটা নিয়ন্ত্রিত জীবন আচার পালন করলেই আসলে এটা কন্ট্রোলে সম্ভব। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সারসাইজ এবং ডায়েট। সাধারণত যার যে ওজন সেখান থেকে যদি আমি 5 থেকে 7% কমাইতে ফেলি তখনই কিন্তু তার পিরিয়ডটা রেগুলার হয়ে যায়, স্পন্টেনিয়াসলি ডিম ফুটে যায় এবং কনসেপ্ট করে। সেক্ষেত্রে বন্ধ্যাত্বর ক্ষেত্রে আরও কিছু ডিটেলস ট্রিটমেন্ট লাগে, যেমন ওজন কমানো থেকে শুরু করে ডিম ফোটানোর ওষুধ লাগে। তারপরে তার মেটাবলিজম সমস্যা যখন থাকে, ব্লাড সুগার পুরোপুরি না হলে প্রি ডায়াবেটিক স্টেজে থাকে, তখন তাকে আমাদের মেটফরমিন দিয়ে তার প্রি ডায়াবেটিকটাকেও নর্মাল সুগার লেভেলে নিয়ে আসতে হয়। তারপরে হচ্ছে আমাদের ওভুলেশন ইন্ডাকশন মানে ড্রাগ দিয়ে ডিম ফুটাইতে হয়। তবে ভালো খবরের মধ্যে এটা, যদি তার লাইফস্টাইল মডিফিকেশন করা হয়, ওয়েট কমানো যায় আর সঠিক ট্রিটমেন্ট হয়, বন্ধ্যাত্বের যতগুলো কারণ আছে সবচেয়ে বেস্ট কারণ হচ্ছে এটা, মানে ট্রিটমেন্টের আউটকাম খুব ভালো। আচ্ছা, মানে আমাদের আশা খুব ভালো।
অ্যাডোলেসেন্টদের যখন পিসিওএস হয় এবং তখন যদি প্রপার ট্রিটমেন্টটা না করা হয় এক্ষেত্রে আসলে ভবিষ্যতে তাদের কি কি ধরনের অসুবিধা হতে আসলে পারে? ট্রিটমেন্টটা শুরুতেই করা উচিত। অনেক মা মনে করে যে কেবল তো পিরিয়ড হলো, আমরা একটু ওয়েট করি, এরকম ইরেগুলার প্রথম হয়, কিন্তু আসলে আমাদের জরায়ুটাকে এভাবে মোটা হতে দেওয়া যায় না। আমাদেরকে শিখাই দিতে হবে যে ওজন তো কমাতে হবেই, কিন্তু মাসে মাসে যে মাসিকটা হচ্ছে না, 2-3 মাস 3 মাস ক্রস করছে, এটা ওর জন্য ভালো না। কারণ আমাকে রোগীকে ট্রিটমেন্টটা শিখাই দিতে হবে যে প্রজেস্টেরন হরমোন 2 মাস পর পর দিয়ে ওকে উইথড্রয়াল ব্লিডিং বলে, মানে পিরিয়ডটা হওয়াইতে হবে। কারণ ওই ট্রিটমেন্টটা মেইনলি প্রজেস্টেরন হরমোন অথবা ওরাল কন্ট্রাসেপটিভ পিল। তো আমাদের সমাজে এটা মিসনোমার আছে যে হ্যাঁ এতটুকু মেয়ে পিল খাবে, মানুষ কি বলবে, এটা আসলে অনেক মারা রাজি হয় না। তো পিল কিন্তু খুব ভালো একটা ট্রিটমেন্ট, ওয়েট কমায় দেয়, ব্রণ কমায় দেয়, হরমোনগুলোকে ব্যালেন্স করে, কিন্তু অনেক মা নিতে চায় না, বাচ্চারাও খুব রাজি হয় না। সেক্ষেত্রে আমরা প্রজেস্টেরন হরমোন দিয়ে আমরা 2 মাস পর বলে দিব যে পিরিয়ডটা 2 মাস পর হতেই হবে। যদি না হয় তাহলে জরায়ুর উপরে অতিরিক্ত প্রলেপ পড়ার কারণে পরবর্তীতে তার জরায়ু ক্যান্সারের একটা ঝুঁকি থাকে, এবং সে যদি ট্রিটমেন্টে না আসে তার পরবর্তীতে কী হবে, সে যেহেতু প্রি ডায়াবেটিসটাতে থাকে, ওয়েট বেশি, সেক্ষেত্রে কিন্তু তার ডায়াবেটিসটা খুব আর্লি চলে আসবে। আমরা কিন্তু চেম্বারে অনেক মেয়ে পাই, 20 বছরের মেয়ে অলরেডি কিন্তু ইনসুলিন শুরু করতে হচ্ছে, অনেক বেশি ডায়াবেটিস, অথচ সে কিন্তু জানতোই না বা আসেই না, অথচ এটা কিন্তু আমরা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেই করতে পারতাম। দেন বর্তমানে অ্যাডোলেসেন্স মেয়েদের কিন্তু বাইরের খাবারের প্রতি খুব ঝোঁক আছে আর কি, যেমন বা পিৎজা, বার্গার, পনির, এসব খাবার যে খাচ্ছে ওরা, কোক বিশেষ করে বা গ্রিল, এগুলো কিন্তু অনেক বেশি মানে মিডিয়েটর থাকে, ইনফ্লামেটরি মিডিয়েটর থাকে, এবং ব্লাড সুগার খুব দ্রুত বেড়ে যায়। যেমন আমরা যদি ভেজিটেবল খাই বা যদি আমরা আটার জিনিসপত্র খাই, যেমন ব্লাড সুগারটা স্লো রাইজ করে, কিন্তু যদি পাউরুটি জাতীয় জিনিস থাকে, পিৎজা জাতীয় জিনিসটা খুব দ্রুত ব্লাড সুগারটাকে রাইজ করে দেয়। তাহলে যদি আমরা শুধু ডায়েটটা, এক্সারসাইজটা, সঠিক খাবারটা খাই এবং একটা প্রকৃত ভালো একটা ডায়েটিশিয়ানের সঙ্গে প্ল্যান করে, নিউট্রিশন প্ল্যান করে যদি আমরা আগাইতে পারি, তাহলে কিন্তু এটা কিছুই সমস্যা হয় না। মেইনলি আমাদেরকে লাইফস্টাইল মোটিভেশনের উপরই আসলে ফোকাস করতে হবে। স্পেশালি যখন অ্যাডোলেসেন্সদের পিসিওএস হয় তখন তাদেরকে অনেক সময় পিলের দরকার হয় ট্রিটমেন্টের একটা পার্ট হিসেবে, যেটি অনেক সময় কিন্তু সামাজিকগতভাবে তাদেরকে অনেক বুলিংয়ের শিকার হতে হয়। এক্ষেত্রে আপনার মেসেজ কি আসলে তাদের প্রতি বা অভিভাবকদের প্রতি? অভিভাবকদের মেসেজটা হচ্ছে এরকম, পিল কিন্তু শুধু জন্ম নিয়ন্ত্রণ পিলই না, দিস ইজ দ্য ট্রিটমেন্ট। এখানে দুটো হরমোন মিক্সড করে দেওয়া থাকে, যেটা আমাদের বডির হরমোনটাকে ব্যালেন্স করে। যেহেতু মার্কেটিং মানে যারা ওষুধ কোম্পানি, ওরা যেহেতু আলাদা করে ওদের জন্য পিল মানে আনছে না, মানে ট্রিটমেন্ট ড্রাগ হিসাবে আনছে না, পিলটা একবারে আমরা কাজ করতেছি। আমরা কিন্তু ওষুধ কোম্পানিদেরকে বলি যে আপনারা পিসিএস পিল নামে, পিসিএস ড্রাগ নামে কোনো ড্রাগ নিয়ে আসেন, যে এটা একই জিনিস থাকবে, মানে পিলে যা থাকে। তাহলে ওদের মধ্যে যে একটা ভুল ধারণা, আনমেড মেয়ে কেন পিল খাবে, তাহলে ওদের মধ্যে যেটা ভয় থাকে, মানুষ দেখে ফেললে কি বলবে, সেই ভয়টা কেটে যাবে। আসলে একটা পিলের কিন্তু আমরা যখন পড়ালেখা করতাম তখন ছিল যে পিলের মানে জন্ম নিয়ন্ত্রণ বাদে আর কি কি সুবিধা আছে, তখন আমরা একটা লম্বা লিস্ট পড়তাম যে এই সুবিধা, যে মাসিক রেগুলার করবে, ব্যথা করবে না, আরও অনেক ডিজিজের আমাদের রিলিফ করবে। সেই জিনিসটা আমাদের কাউন্সেলিং করা উচিত। এবং সুপ্রিয় দর্শক, আসলে গার্জেনদের প্রতি আমাদের এটাই হচ্ছে আহ্বান যে আপনাদের যদি কোনো বাচ্চার এরকম সমস্যা থাকে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, বাইরের খাবারের প্রতি ঝোঁক কমায়ে তাদের ওজনটা নিয়ন্ত্রণ করতে হবে, হোমমেড খাবার খেতে হবে, ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে। আর যদি প্রয়োজনে কখনো পিল খেতে হয়, এটা নিয়ে কখনোই ভয় পাওয়া যাবে না। এটা একটা ট্রিটমেন্ট, এটা একটা হরমোনের কম্বিনেশন। যেহেতু জন্ম নিয়ন্ত্রণ হিসেবে বাজারে বেশি বিক্রি হয়ে থাকে, সেক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ পিলটা বলা হয়। আপনার কাছে এখন একটু জানতে চাই যে পিসিওএস যখন হয় সেটার আসলে কোনো সিমটম আছে কিনা আলাদা, অথবা যখন এটি নির্ণয় করা হয় যে পিসিওএস হয়েছে, সেক্ষেত্রে আসলে কোন কোন টেস্টের শরণাপন্ন আপনারা হয়ে থাকেন? পিসিওএস নির্ণয় করার জন্য আমরা ক্লিনিক্যাল সিমটম মানে উপসর্গগুলোর উপরেই বেশি নজরদারি করি, ঠিক আছে। তারপরেও কিছু পরীক্ষা নিরীক্ষাও করি। যেমন সবচেয়ে প্রথম রোগী আসবে অনিয়মিত মাসিক নিয়ে, যেটাকে আমরা আইডেন্টিফাই করতে হবে আসলে কি পিসিওএসের কারণে অন্য কোনো সমস্যা আছে কি না। এরপরে যখন দেখি যে তার সময়ের তুলনায় দ্রুত মুটিয়ে যাচ্ছে এবং কোনো ব্রণ আসতেছে বা হচ্ছে ঘাড়ে কালো দাগ হয়, ঘাড়ে, বগলে এবং নিচের স্থানগুলোতে অনেক জায়গায় কালো হয়ে যায়, সেটা একটা লক্ষণ। আর হচ্ছে রোগীরা এসে বলে যে আমার যে লোমগুলো হচ্ছে, আমার তো আগে তো লোম ছিল না, অবাঞ্ছিত লোম, যেমন দাড়ির মতো মোষ আসে এবং নিচে যে মেল প্যাটার্নের আমাদের যে মানে গোপনাঙ্গে যে একটা লোম থাকে, সেটাও দেখা গেছে যে অতিরিক্ত হয় এবং পুরুষের মতো ধরনটা চলে আসে। তো এই লক্ষণগুলো দেখেই কিন্তু মোটামুটি বোঝা যায় যে তার পিসিওএস হয়েছে। তা বাদেও আমাদের কনফার্ম করার জন্য যে আরও অন্য কোনো সমস্যার কারণে হরমোনাল সমস্যা আছে কিনা আমরা আলট্রাসোনোগ্রাম করি। এই রোগটার নাম পিসিওএস কিন্তু এই কারণেই হয়েছে, পলিসিস্টিক, পলি মানে অনেক,
তাহলে ওভারিতে যখন আমরা আলট্রাসোনোগ্রাম করে দেখব যে ওভারিটা দেখতে মুক্তার মালার মতো হবে, চারপাশ দিয়ে ওভারি চারপাশে গোল 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 অনেকগুলো সিস্ট, এটা দেখে বোঝা যায় তার পলিসিস্টিক হয়েছে। এছাড়া আমরা হরমোন দেখি, বিশেষ করে যদি একটা টেস্ট করতে বলা হয় তাহলে ব্লাডে আমরা ছেলেদের হরমোন দেখি, কারণ কি আলটিমেটলি পিসিএসটা কিন্তু হয়ই পুরুষের হরমোনের আধিক্য অথবা পুরুষ হরমোনের প্রতি অতি সংবেদনশীলতার কারণে। সেক্ষেত্রে যদি আমরা সেরাম ফ্রি টেস্টোস্টেরন টেস্টটা করি, যদি এটা আমরা 1.4-এর চেয়ে বেশি পাই তখন ধরে নেই রোগী পিসিওএস আছে। এছাড়াও অ্যাসোসিয়েটেড অনেক সমস্যা থাকতে পারে, যেমন থাইরয়েডের সমস্যা বা প্রোলেকটিন হরমোনের সমস্যা, সেগুলো আমাদেরকে দেখতে হয়। তো রোগ নির্ণয়ের জন্য উপসর্গ, আলট্রাসোনোগ্রাম আর ছেলেদের যে হরমোনটা সেটা দেখলেই মোটামুটি আমাদের রোগটা নির্ণয় হয়ে যায়। আচ্ছা, অনেক সময় ট্রিটমেন্টের পার্ট হিসেবে আমরা শুনে থাকি যে আপনারা হরমোন থেরাপিটা দিয়ে থাকেন রোগীদেরকে। এক্ষেত্রে অ্যাডাল্ট মহিলা যারা রয়েছে তাদের ক্ষেত্রে হরমোন থেরাপি কতটুকু আসলে কার্যকর ভূমিকা রাখে এবং কিশোরীদের ক্ষেত্রে আসলে কতটুকু কার্যকর ভূমিকা রাখে? আসলে এখানে হরমোনটা হচ্ছে যেটা হয় যে আসলে আমাদের বডিতে হরমোন ইমব্যালেন্স হয়, একটা মেয়েদের হরমোন তাহলে ছেলেদের হরমোন থাকে, যে ছেলেদের হরমোন কিন্তু ছেলে এবং মেয়ে উভয় পক্ষেই থাকে, কিন্তু ছেলেদের হরমোনটা আমাদের বডিতে যেটুকু থাকে সেটুকু বন্ধি থাকে, কিছু রিসেপ্টর দিয়ে বন্ধি থাকে। যদি কোনো কারণে বেড়ে যায় তখন কিন্তু এই যে পিসিএসটা হয়, এটাকে বন্ধি রাখার জন্য বা ব্যালেন্স করার জন্য আমরা কিছু হরমোন দিয়ে থাকি। সেই হরমোনটা হচ্ছে প্রোজেস্টেরন হরমোন। এই প্রোজেস্টেরন হরমোন চক্রাকারে দেওয়া হয়, বডি ওয়েট অনুযায়ী আমরা হিসাব করে দেই। তবে সবচেয়ে ভালো হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল। সেক্ষেত্রে তো ম্যারিড হলে আরও ভালো, তার কন্ট্রাসেপশনও হয়ে গেল, সাথে হচ্ছে আমার ট্রিটমেন্টটাও হয়ে গেল। সে চাইলে লাইফ টাইম কন্ট্রাসেপশন নিতে পারে অ্যাজ এ পিলটাকে নিতে পারলো। এবং যদি পিল খেলে আমাকে ভয় থাকে যে আমি মুটিয়ে যাব, পিলে অনেক সাইড এফেক্ট আছে, মুখে মেস্তা হয়, অনেক কথা ওরা বলে, কিন্তু আসলে পিল কিন্তু বাজারে অনেক ধরনের লেটেস্ট পিল আছে এবং অনেক ধরনের আপডেটেড পিল আছে যেগুলো সাইড এফেক্ট অনেক কম, রোগী খুব ভালো থাকে। তবে লং টাইম পিল খেলে জরায়ুর মুখে ক্যান্সারের একটা রিস্ক থাকে। তবে আমরা সবসময় বলে দিই যারা লং টাইম পিল খাবেন, জরায়ু ক্যান্সারের ভ্যাকসিন এখন খুবই অ্যাভেলেবল বাংলাদেশে, আপনারা 3 ডোজ দিয়ে নেবেন এবং লাইফ টাইম পিল খাবেন। কারণ কি পিসিএস রোগে কিন্তু সারা জীবন যত্ন দরকার। এখন আসলো মুটিয়ে যাওয়ার জন্য, এখন আসলো পিরিয়ড রেগুলার করার জন্য, এখন আসলো বাচ্চা কনসেপ্ট করার জন্য, কিন্তু পরবর্তীতে আমি কি বলেছি, এই সময়ের পরিসরে এই রোগটা কিন্তু উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল সব বেড়ে যাচ্ছে। যদি আমি পিসিএসটা কন্ট্রোল করে রাখতে পারি, ওসিপিতে ভালো থাকি, তাহলে কিন্তু ডিজিজটা পুরোটা সব কন্ট্রোল থাকলো, তাহলে আমার যে লং টাইম যে দীর্ঘমেয়াদী যে সমস্যাগুলো হচ্ছে সেখান থেকে কিন্তু প্রতিরোধ করতেছি। আমার কাছে আসলো আজ গাইনোকোলজিস্ট ট্রিটমেন্ট করে ছেড়ে দিলাম, বাচ্চা হয়ে গেল, তারপর খেয়াল রাখলাম না, এটা কিন্তু হবে না। তাকে বলে দিতে হবে তার রোগ সম্পর্কে, আপনার রোগটা কিন্তু এরকম, সারা জীবন কিন্তু এরকম হবে, ডেলিভারি হয়ে গেল, হ্যাঁ ডেলিভারি হয়ে গেল, ভুলে গেলেন যে বাচ্চা কনসেপ্ট হয়ে গেল, আবার দেখবেন যে মোটা হচ্ছেন, আবার আপনি হচ্ছে এই সমস্যা নিয়ে আসবেন, ম্যাডাম আমার তো পিরিয়ড বন্ধ হয়ে গেল। অর্থাৎ ট্রিটমেন্টের পাশাপাশি আপনারা কাউন্সেলিং করতে হবে, যেটা লং টাইম একটা ডিজিজ লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন, আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, ট্রিটমেন্টটা নিতে হবে। আমরা আরো বিস্তারিত জানবো এই পিসিএস এর সম্পর্কে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অথবা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এই শব্দটির সঙ্গে আজকাল সবাই পরিচিত। মূলত হরমোনজনিত সমস্যা থেকে পিসিওএস বা পিসিওডি হয়। বিশ্বের প্রতি 10 জন মহিলার মধ্যে একজন এই সিনড্রোমের শিকার। তবে যে কোনো একটি পরীক্ষার মাধ্যমে সঠিকভাবে এই রোগ নির্ণয় করা যায় না, কারণ মহিলাদের সবার মধ্যে এই রোগের লক্ষণ সমান নয়। পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস হলো নারীদের ওভারি বা ডিম্বাশয় এবং হরমোন উৎপাদন মাত্রার উপরে প্রভাব ফেলে। হরমোনাল গ্রন্থিগুলো ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন, টেস্টোস্টেরন, এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক মেইলি হরমোনের পাশাপাশি কিছুটা পুরুষালী হরমোনও নিঃসৃত করে। একটি নির্দিষ্ট সময় পরপর প্রতিটি ওভারি একটি করে ডিম উৎপন্ন করে ডিম্বস্ফুটনের জন্য, কিন্তু প্রস্ফুটিত না হলে সেটি পিরিয়ডের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। তবে যখন মেইলি হরমোন থেকে পুরুষালী হরমোনের উৎপাদন ক্ষমতা বেশি হয়ে যায়, তখন ডিম্বগুলো সম্পূর্ণরূপে পরিপক্ক হয় না এবং সঠিক সময়ে পিরিয়ডের মাধ্যমে বের হয় না এবং সিস্ট হয়ে ওভারির চারপাশে জমা হয়। এমনভাবে অনেকগুলো সিস্ট জমা হয়ে ওভারির আকার বড় করে ফেলে এবং পলিসিস্টিক ওভারির সৃষ্টি করে। এই রোগের পরিচিত লক্ষণগুলো হলো ওবেসিটি এবং ওজন বৃদ্ধি। এছাড়া পিসিওএস সমস্যা থাকলে ডায়াবেটিসের লক্ষণ, ফ্যাটি লিভার, কোলেস্টেরলের সমস্যা এসেই যায়।
এছাড়াও ইনফার্টিলিটির মতো সমস্যাও দেখা দিতে পারে। সঠিক জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস এই রোগ থেকে দূরে রাখার প্রধান উপায়। প্রতিদিন কিছুটা শারীরিক ব্যায়াম, জগিং বা হাঁটা সারা শরীরে দহন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। মেটাবলিক হার ঠিক থাকলে হরমোনের মাত্রা ঠিক থাকে, রক্তে চিনি ও কোলেস্টেরলের পরিমাণও ঠিক থাকে। গবেষণায় দেখা যায় অন্ততপক্ষে 7% ওজন কমাতে পারলে কিন্তু পিসিওএস সংক্রান্ত যে ঝুঁকি রয়েছে সেগুলো কমে যায়। উচ্চ আঁশযুক্ত ফাইবার, কম কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর আমিষ, অপরিশোধিত ময়দা ও চিনি, সবজি ও ফলমূল সমৃদ্ধ খাদ্য পরিকল্পনা এই রোগীর জন্য সর্বাধিক কার্যকর। পিসিওএস এবং এর ডায়েট মেনে চললে অনেক ক্ষেত্রেই কিন্তু আপনি ভালো থাকতে পারেন। লো কার্ব খাবার অর্থাৎ যে খাবারে কার্বোহাইড্রেট কম সে ধরনের খাবার বেশি করে খান। ইনসুলিনের মাত্রা আপনার বাড়বে না, ফলে অযথা ওজনও বাড়বে না। ভাত, আলু, ময়দা, তরমুজ ইত্যাদি না খাওয়াই ভালো। খাদ্য তালিকায় থাকতে পারে মাল্টিগ্রেন, ব্রেড, ওটস, চিনির বদলে গুড়, মুসলি ইত্যাদি। দুধ ও সয়া প্রোডাক্টসও রাখতে পারেন। বাড়িতে পাতা দই খুব ভালো উপকার দিবে। দুধে যাদের সমস্যা নেই তারা অল্প দুধও খেতে পারবেন। বাটার খাওয়া যাবে, তবে মার্জারিন নয়। পনির চলতে পারে, কিন্তু রাতের খাবারের পরে এক বাটি ছানা খাওয়া যাবে। ফল ও সবজির মৌসুমে অবশ্যই প্রচুর পরিমাণে ফল এবং সবজি খেতে হবে। ভিটামিন, মিনারেলসও এতে পাওয়া যাবে। পিসিওএস যাদের আছে তাদের তালিকায় আপেল, লেবু, পেঁপে, পেয়ারা, তরমুজ, শুকনো খেজুর জুস এবং গোটা ফল খেলে ভালো হবে। ভালো যদি হয় ফ্রুট সালাদ বানিয়ে খেতে পারেন। এই সিনড্রোমে যারা ভুগছেন তাদের জন্য পটাশিয়াম, আয়রন ও ভিটামিন খুব বেশি প্রয়োজন। পটাশিয়াম ফলিকল হরমোনের ভালো উৎস, ওজন কমাতেও সাহায্য করে। ফ্যাট চর্বিযুক্ত মাছ ও মাংস ইত্যাদি বাদ দিতে হবে। ভিটামিন বি ও ডি যুক্ত মাছ খেতে হবে। অলিভ অয়েল, পাশাপাশি কাঠবাদাম, সামান্য আখরোট খেতে পারলে ভালো। সামর্থ্য অনুযায়ী টুনা ও স্যামন ফিশ খেতে পারবেন। খুব উপকার হয় যদি ডিপ ফ্রাইড খাবার সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেন। দারুচিনি খেতে পারেন। 1 গ্লাস গরম পানিতে 1 চা চামচ দারুচিনি খেলে আপনার ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে, তাতে কিন্তু আপনার ওজনও কমতে থাকবে। এছাড়া আপনি তিসি খেতে পারেন। তিসি সাধারণত কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ কমাতে কাজ করে। এছাড়াও অ্যান্ড্রোজেন হরমোনের আধিক্য কিন্তু কমিয়ে দেয় খুব দারুণভাবে। 2 চা চামচ তিসি কিন্তু আপনি গুঁড়ো করে খালি পানিতে ভিজিয়ে খেতে পারেন। যাদের পানি খেতে সমস্যা হয় তারা ফলের রস মিশিয়ে খেতে পারেন। অ্যাপেল সাইডার ভিনেগার কিন্তু পিসিওএস রোগীর জন্য খুব বেশি ভালো। তাই স্বাস্থ্যকর উপায় মেনে আপনি একটি হেলদি ডায়েট ফলো করলে পিসিওএস নামক রোগ থেকে কিন্তু নিজেকে সহজেই মুক্ত করতে পারেন। একটি সঠিক জীবনযাত্রা, খাদ্যাভ্যাস আমাদের জন্য কিন্তু খুব প্রয়োজন। আপনার কাছে এখন জানতে চাই যে পিসিওএস যাদের হয়ে থাকে তাদের সাথে কি আসলে বন্ধ্যাত্বের কোনো সম্পর্ক রয়েছে কিনা? পিসিওএস এর ক্ষেত্রে যতগুলো আমরা বন্ধ্যাত্বর পেশেন্ট পেয়ে থাকি, সমীক্ষা দেখা গিয়েছে 33% মহিলায় পিসিওএস। এর মেইন কারণটাই হচ্ছে যে এই যে আমি বলেছিলাম যেটা হরমোনজনিত সমস্যা, পুরুষালী হরমোনটা আমাদের বডিতে তখন বেশি থাকে, সেক্ষেত্রে একটা সুস্থ পরিবেশ থাকে মেয়েলি হরমোনের, সে পরিবেশটা না থাকার কারণে আসলে প্রতিটা মাসে মাসে একটা মেয়েদের একটা ভালো ফলিকল, ভালো একটা ডিম ফোটার কথা, যেই ডিম থেকে বাচ্চা কনসেপ্ট হবে, অথবা বাচ্চা কনসেপ্ট না হলেও পিরিয়ড রেগুলার হবে। যেহেতু পলিসিস্টিক ওভারি পেশেন্টের নিয়মিত ডিম ফোটে না, ও সবগুলো ডিমই আসে, কিন্তু হরমোনের ঘাটতির কারণে একটা ডিমকে বড় হতে হয়, সেই ডিমটা বড় হতে পারে না। তো সবাই একটা সাইজে এসে আটকায় যায়, যেমন 10 মিলিমিটার। যখন আটকায় যায় তখন সবাই আটকে কি হয়ে যায়, ওভারি চারপাশে বলেছিলাম ছোট ছোট সিস্ট হয়ে বসে থাকে। তখন আমরা আল্ট্রাসাউন্ড দেখলে বুঝতে পারি। আপনি বলছেন যে আসলে পিসিওএস যাদের হয় তাদের যদি প্রপার ট্রিটমেন্ট না হয় তাদের কিন্তু বন্ধ্যাত্বে আক্রান্ত হবার বা ইনফার্টিলিটিতে ভোগার আসলে সম্ভাবনা রয়েছে। এটা মেইন কারণই হচ্ছে। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আমরা জানি যে আমাদের জরায়ুর মধ্যে 3টে স্তর আছে। তার মধ্যে সবচেয়ে ভেতরের স্তরটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এটা মাসিকের আগে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের প্রভাবে জরায়ুর ভেতরের স্তরটা আস্তে আস্তে মোটা হয়ে যায় এবং পরবর্তী এটা ভেঙে যায়, এবং এটা ভেঙে যাওয়ার ফলে রক্তক্ষরণ শুরু হয়। এই এন্ডোমেট্রিয়ামের ভেতরের লেয়ারটা যখন জরায়ু বাদে অন্য জায়গায়, যেমন ফ্যালোপিয়ান টিউব, ডিম্বাশয় বা আমাদের বডির অন্য কোনো জায়গায় যদি এটা প্রতিস্থাপিত হয়, তখন এটাকে আমরা এন্ডোমেট্রিওসিস বলি।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntpbd.com এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।